মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক এবং আকস্মিক শিশু মৃত্যুর সিন্ড্রোম। যেহেতু ন্যানোপ্লাস্টিকগুলি তাদের অনুপ্রবেশকারী, যে কোনো টিস্যুতে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করতে পারে। তারা জন্মের আগেও স্নায়বিক সংযোগের গঠনে ব্যাঘাত ঘটাতে পারে, যার মধ্যে ভ্রূণের মস্তিষ্কের অঞ্চলগুলিও রয়েছে যা শ্বাস এবং হৃদযন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। জন্মের পরে ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব অব্যাহত থাকে। একটি শিশুর স্নায়ুতন্ত্র এখনও বিকাশ করছে এবং অত্যন্ত অস্থির থাকে। অতএব এমনকি সংকেত সংক্রমণে সামান্য ব্যাঘাত শ্বাসযন্ত্র বা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আকস্মিক শিশু মৃত্যু সিন্ড্রোম থেকে মারা যাওয়া শিশুদের মধ্যে এই কাজগুলি প্রায়শই প্রতিবন্ধী হয়, অধিকন্তু যখন মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। আক্রান্ত কোষগুলি কম শক্তি উৎপাদন করতে শুরু করে। এই ঘাটতি পূরণের জন্য তারা মাইটোকন্ড্রিয়াল ডিএনএর কপির সংখ্যা বাড়ায় এবং তাদের মাইটোকন্ড্রিয়ার জনসংখ্যা প্রসারিত করে। গবেষণায় দেখা গেছে যে শিশুরা সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমে মারা গেছে। কন্ট্রোল গ্রুপের তুলনায় তাদের সেরিব্রাল কর্টেক্সে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কপির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল, যা পরামর্শ দেয় যে এই সংখ্যাটি আকস্মিক শিশু মৃত্যুর সিন্ড্রোমের ক্ষেত্রে বায়োমার্কার হিসাবে কাজ করতে পারে। এইভাবে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে হঠাৎ শিশু মৃত্যুর সিন্ড্রোমের বিকাশের একটি মূল কারণ হতে পারে। সেই সাথে অকাল শিশু মৃত্যুতে অবদান রাখে এমন বিভিন্ন প্যাথোলজিতে। আমরা নিজেদেরকে রক্ষা করতে অক্ষম এবং সবচেয়ে খারাপ আমাদের শিশুদের মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের প্রভাব থেকে। যদিও আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি সঠিকভাবে রোগ এবং মৃত্যুর প্রকৃত কারণ শনাক্ত করতে সক্ষম, এখনও সর্বত্র উপলব্ধ নয়। আমরা উচ্চমাত্রার আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ন্যানোপ্লাস্টিকগুলি অনেক অসুস্থতার বিকাশে অবদান রাখে এবং তাদের অগ্রগতি ত্বরান্বিত করতে পারে, সেই বিরল ক্ষেত্রে যেখানে বিস্তারিত পোস্টমর্টেম পরীক্ষা করা হয়েছিল। গবেষকরা প্রভাবিত অঙ্গ এবং টিস্যুতে সুনির্দিষ্টভাবে উল্লেখযোগ্য পরিমাণে মাইক্রো ন্যানোপ্লাস্টিক কণা খুঁজে পেয়েছেন। উদাহরণস্বরূপ মস্তিষ্কের টিস্যুতে থেরোস্ক্লেরোটিক, ফল্ক ম্যালিগন্যান্ট টিউমার এবং অন্যান্য রোগগত গঠন। কিন্তু প্রতি বছর লাখ লাখ মৃত্যু সত্ত্বেও এই প্লাস্টিকের কণার উপস্থিতি সম্পর্কে এই ধরনের তদন্ত শুধুমাত্র বিচ্ছিন্ন ক্ষেত্রেই করা হয়। এর দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, অনেক পরীক্ষাগারে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিককে নির্ভরযোগ্যভাবে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। দ্বিতীয়ত, ডাক্তার এবং গবেষকরা তারা খুব কমই এই সম্ভাবনা বিবেচনা করেন যে এই কণাগুলি সম্ভাব্যভাবে রোগের বিকাশ বা ফলাফলকে প্রভাবিত করতে পারে। ফলস্বরূপ মেডিকেল রিপোর্টগুলি পরিচিত রোগ নির্ণয়ের তালিকা অব্যাহত রাখে, যদিও তাদের পিছনে একটি উপেক্ষিত ফ্যাক্টর থাকতে পারে মানবদেহে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের প্রভাব। আমি বুঝতে পারি যে আমাদের তদন্তের এই অংশটি শুনতে খুব কঠিন হতে পারে। এটা আমার জন্যও ছিল, বিশ্বাস করুন। কিন্তু আমাদের সকলের উপর মাইক্রো ন্যানোপ্লাস্টিকের প্রভাব এমন কিছু নয় যা আমরা উপেক্ষা করতে পারি। এটি ইতিমধ্যে একটি সংকট চলছে, একটি যে এতদিন ধরে অলক্ষিত ছিল, কারণ হুমকিটি ভিতরে নীরবে কাজ করছে। প্রতিদিন, এবং আমি প্রতি বছর বা প্রতি মাসের কথা বলছি না, কিন্তু প্রতি একক দিনের কথা বলছি, আমাদের চারপাশে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের পরিমাণ বাড়তে থাকে। বড় প্লাস্টিক বর্জ্য ক্রমাগত ছোট ছোট কণাতে ভেঙে যায় এবং এই কণাগুলি শেষ পর্যন্ত আমরা যে খাবার খাই, আমরা যে জল পান করি এবং আমরা যে বায়ু নিঃশ্বাস করি তার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এর মানে হল যে প্রতিটি খাবার, প্রতিটি চুমুক জল এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে প্রচুর পরিমাণে ন্যানোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে এবং তাদের ধ্বংসাত্মক কাজ শুরু করে। আমাদের কোষগুলিতে তাদের ক্ষতিকারক প্রভাবগুলি তাদের ঘনত্বের সরাসরি অনুপাতে বৃদ্ধি পায় এবং এটি একটি বৈজ্ঞানিক সত্য। আরও উদ্বেগজনক বিষয় হল যে আজ ইতিমধ্যেই সমুদ্রে এত বেশি মাইক্রো ন্যানোপ্লাস্টিক জমা হয়েছে যে এটি অন্তত ৩ গুণ বেশি মানুষসহ সমগ্র জীবজগৎ ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। আমরা যখন এই ধরনের ভয়ঙ্কর হুমকির কথা শুনি তখন আমাদের প্রবৃত্তি তাদের থেকে পালিয়ে যায় এবং আমি যে বুঝতে এটি মনে হতে পারে যে একমাত্র যৌক্তিক প্রতিক্রিয়া হল আমাদের জীবন থেকে প্লাস্টিককে সম্পূর্ণরূপে নির্মূল করা বা আরও ভাল।
আমাদের পরিবারকে নিয়ে যাওয়া এবং আমাদের গ্রহের কোনো আদিম কোণে চলে যাওয়া। কিন্তু তাতে কি সত্যিই সমস্যার সমাধান হবে? আসলে মাইক্রো ন্যানোপ্লাস্টিক থেকে বাঁচতে আমরা কোথায় যেতে পারি?